প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এবং সেটি হচ্ছে দুটি দ্রবণকে একত্রে মিশ্রিত করার পরে অধঃক্ষেপ পড়বে কি পড়বে না। চলো আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধানের মাধ্যমে বিষয়টি আলোচনা করি। তোমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, যেখানে একটি এ পাত্র এবং একটি বি পাত্র দেয়া রয়েছে। এ পাত্রে Mn2 এর একটি দ্রবণ রয়েছে, যার আয়তন 15 ml এবং ঘনমাত্রা 5 × 10⁻⁻5 মোলার, এবং বি পাত্রে XY দ্রবণ রয়েছে, যার আয়তন 10 ml এবং ঘনমাত্রা 0.1 মোলার। এখন আমরা যদি এ এবং বি পাত্রটিকে একত্রে মিশ্রিত করি, আমরা যদি এ এবং বি পাত্রকে মিশ্রিত করি সি পাত্রে, তাহলে কি ঘটনাটা ঘটবে? এখান থেকে আমাদের গ নাম্বারের প্রশ্ন আসে, এ পাত্রের লবণটির দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। অর্থাৎ গ নাম্বারে দ্রাব্যতা গুণফল নির্ণয় আসতে পারে, এবং ঘ নাম্বারে আসে সি পাত্রে My2 এর অধঃক্ষেপ পড়বে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমাদের দেখো এখানে দুইটা মান দেয়া আছে। Mn2 এর দ্রাব্যতা 0.0002 মোল পার লিটার এবং My2 এর KSP 1.85 × 10⁻⁻8। তোমরা একটি বিষয় লক্ষ্য করো, আমরা যদি এ পাত্রে লবণটি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে চাই, এ পাত্রে দেখো লবণটি হচ্ছে Mn2, আমরা খুব সহজেই এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারবো। কারণ কি, দেখো এখানে Mn2 এর দ্রাব্যতা দেয়া রয়েছে, অর্থাৎ এই দ্রবণের দ্রাব্যতা থেকে আমরা M এবং N এই দুইটি আয়নের যদি ঘনমাত্রা বের করি এবং ঘনমাত্রাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা খুব সহজেই দ্রাব্যতা গুণফল বের করতে পারবো। আমরা একটু দেখি, দেখো এ পাত্রে আমাদের লবণটি রয়েছে Mn2 এবং Mn2 এটা বিয়োজিত হয় হচ্ছে M2+ এবং 2N-। দেখো এখান থেকে আমরা যদি দ্রাব্যতা গুণফল খুব সহজেই বের করতে পারবো, কারণ Mn2 এর দ্রাব্যতা দেয়া আছে। তো Mn2 এর যে দ্রাব্যতা, সেখান থেকে আমরা যদি চিন্তা করি, দেখো এটা যদি হয় S, তাহলে এটাও S এবং এটা হচ্ছে 2S। তাহলে আমরা দ্রাব্যতা গুণফলের যে ফর্মুলাটা জানি, KSP সমান S × 2S স্কয়ার, যেখানে আমাদের Mn2 এর দ্রাব্যতা অর্থাৎ S এর মানটা এখানে দেয়া রয়েছে। তোমরা যদি সরাসরি এই ফর্মুলাতে বসিয়ে দাও, তাহলেও অ্যান্সারটা পাওয়া যাবে, এবং তোমরা যদি এখানে উত্তরটা যেভাবে রয়েছে, যেভাবে দেখানো হয়েছে, তোমরা যদি আলাদা আলাদাভাবে M এবং N এর ঘনমাত্রা বের করে নাও, তাহলেও তোমরা KSP বের করতে পারবে। অর্থাৎ তোমরা যদি আলাদা করে M এর ঘনমাত্রা এবং N এর ঘনমাত্রা বের করে নাও এবং পরবর্তীতে সেটাকে যদি গুণ করো, তাহলে তোমরা খুব সহজেই দ্রাব্যতা গুণফল বের করতে পারবে। এরপরে ঘ নাম্বারে রয়েছে যে My2 এর অধঃক্ষেপ পড়বে কিনা। আমরা একটু দেখি যে My2 আসলে আমরা কিভাবে পাই। My2 আমরা এ পাত্র এবং বি পাত্র মিশ্রিত করার ফলে আমাদের সি পাত্রে My2 টা সৃষ্টি হয়। তোমরা এটা বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য একটা টেকনিক তোমরা ফলো করতে পারো, সেটা হচ্ছে যে প্রশ্নে যেটা দ্রাব্যতা গুণফল দেয়া থাকবে, অনেক সময় দ্রাব্যতা গুণফল দেয়া থাকে, অর্থাৎ যার অধঃক্ষেপ বের করতে বলা থাকবে তার একটা KSP দেয়া থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে My2 এর KSP দেয়া রয়েছে। তো
যেটার কেএসপি দেয়া থাকবে তোমরা বিক্রিয়া অবশ্যই সেটা মূল প্রোডাক্ট হিসাবে লিখবে। বুঝতে পেরেছ? এখন আমরা এইটা কিভাবে নির্ণয় করব? যে কিভাবে অধঃক্ষেপটা নির্ণয় করতে হয়? যে অধঃক্ষেপ পড়বে কিনা? আমরা অধঃক্ষেপ পড়বে কি পড়বে না তার একটা শর্ত জানি। সেটি হচ্ছে কেআইপি যদি কেএসপি এর মানের চেয়ে বড় হয় তাহলে অধঃক্ষেপ পড়বে। তো আমাদের কেএসপির মানটা দেয়া রয়েছে। কেএসপির মান প্রশ্নে দেয়া রয়েছে। আমাদেরকে কেআইপি বের করতে হবে। কেআইপি বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আসলে আমরা কোনটার কেআইপি বের করব? আমরা বের করব যার কেএসপিটা দেয়া রয়েছে। অর্থাৎ আমাদের মিশ্রণের যে প্রোডাক্ট MY2 এটা কিন্তু আমাদের মিশ্রণে রয়েছে। তো সেই মিশ্রণে আমরা যদি এই M এবং Y এর ঘনমাত্রা বের করতে পারি এবং সেই ঘনমাত্রাকে যখন গুণ করব তাহলেই আমরা পাবো কেআইপি। এখন এই যে M এবং Y এর ঘনমাত্রা আমাদের বের করতে হবে, এই M এবং Y কিন্তু রয়েছে মিশ্রণের মধ্যে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে মিশ্রণের মধ্যে। এখন আমাদের এই মিশ্রণের M এবং Y এর ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমাদেরকে খেয়াল করতে হবে M টা আমরা কোন যৌগ থেকে পেয়েছি? আমরা M পেয়েছি MN2 থেকে। এখান থেকে আমরা পেয়েছি M এবং Y কোত্থেকে পেয়েছি? Y পেয়েছি XY থেকে Y পেয়েছি। তাহলে আমরা এই পূর্বের MN2 থেকে আমরা যদি M এর ঘনমাত্রা এবং আয়তন থেকে আমরা খুব সহজেই মিশ্রণের M এর ঘনমাত্রা বের করতে পারবো। আবার একইভাবে B পাত্রে যে XY রয়েছে সেখান থেকে আমরা Y এর আয়তন এবং ঘনমাত্রা থেকে নতুন যে মিশ্রণে Y এর ঘনমাত্রা রয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই ২ টা ঘনমাত্রা যদি গুণ করি তাহলেই আমরা পাবো কেআইপি এবং ওই কেআইপি কে আমরা কেএসপির মানের সাথে তুলনা করব। তাহলে আমরা ১ম এ যেটা করব M এর ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে M টা আমরা কোত্থেকে পেয়েছি? M আমরা পেয়েছি MN2 থেকে। তাহলে MN2 এখানে কিভাবে বিয়োজিত হয়? সেটা হয় হচ্ছে M2+ এবং 2N মাইনাস। এরপরে চলো আমরা দেখে নেই যে কিভাবে আমরা এই M2+ এর ঘনমাত্রাটা আমরা বের করব। দেখো আমাদের প্রাথমিক অবস্থায় M2+ এর ঘনমাত্রা ছিল 5 × 10⁻⁻5 যেটা কিনা আমাদের এই যে MN2 এর যে ঘনমাত্রাটা দেয়া রয়েছে সেখানে আমাদের M এর ঘনমাত্রাটা আমরা পাবো। এবং তার একটা আয়তন ছিল সেটা হচ্ছে প্রাথমিক আয়তন সেটা কত? 15 ml এবং পরবর্তীতে মিশ্রণের যে আয়তন, মিশ্রণের আয়তনটা আসলে কি? আমরা A পাত্র এবং B পাত্র মিক্সড করেছি, তাই না? তো A পাত্র এবং B পাত্রর মিশ্রণের ফলেই তো আমাদের মিশ্রণটা তৈরি হয়েছে। তো যেহেতু আমরা A পাত্র এবং B পাত্র মিশ্রিত করছি, তাহলে ২ টার যোগফলই হবে আমাদের মিশ্রণের ঘনমাত্রা। তাহলে আমাদের এখানে দেখো A পাত্রের আয়তন ছিল 15 ml এবং B পাত্রের আয়তন ছিল 10 ml এবং ২ টা মিলে আমাদের নতুন যে মিশ্রণের আয়তন সেটা হচ্ছে 25 ml। তাহলে ওই 25 ml এ M2+ এর ঘনমাত্রা কত সেটাই আমরা বের করব এবং সেটা আমরা খুব সহজেই V1S1 = V2S2 এর সূত্র দ্বারা আমরা বের করতে পারবো। তাহলে মিশ্রণে আমরা কি পেলাম? মিশ্রণে আমরা পেলাম M2+ এর যে ঘনমাত্রা সেটা আমরা নির্ণয় করতে পারলাম। এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে মিশ্রণে Y2 এর ঘনমাত্রাটা নির্ণয় করা। তাহলে Y2 এর ঘনমাত্রাটা আমরা কিভাবে বের করব? দেখো Y টা আমরা পাবো XY থেকে। তাহলে XY কিভাবে বিয়োজিত হয়? XY দেখো X+ এবং Y- এভাবে বিয়োজিত হয়। এখান থেকে আমরা Y এর ঘনমাত্রাটা মিশ্রণের নির্ণয় করতে পারবো। সেটা একইভাবে আগের মতো করে Y এর প্রাথমিক ঘনমাত্রা 0.1 এবং প্রাথমিক যে আয়তন সেটা ছিল 10 ml এবং Y এর পরিবর্তিত আয়তন উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের 25 ml হচ্ছে। কারণ কি? কারণ
আমাদের মিশ্রণের মধ্যেই ওয়াইটা রয়েছে। তো এম ওয়াই দুইটাই মিশ্রণে রয়েছে, তো দুইটারই পরিবর্তিত আয়তনটা সমান হবে, অর্থাৎ এ এবং বি যোগ করার ফলে আমরা যে আয়তনটা পাবো সেটাই হচ্ছে আমাদের পরিবর্তিত আয়তন, এবং সেটা 25 ml। তাহলে মিশ্রণে ওয়াই এর ঘনমাত্রা কত সেটাও আমরা V1S1 = V2S2 থেকে আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা এম এবং ওয়াই এর ঘনমাত্রা কিন্তু অলরেডি বের করে ফেলেছি। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কেআইপি বের করতে হবে। কেআইপি বের করার জন্য আমরা দুইটা ঘনমাত্রাকে গুণ করব। গুণ করলেই তো আমরা কি পাবো? কেআইপি। তাহলে দেখো MY2 এর আয়নিক গুণফল কত হবে? MY2 এর আয়নিক গুণফল আমরা জানি যে যেহেতু এটা MY2 অর্থাৎ AB2 টাইপস যৌগ, তাই আমাদের M এর ঘনমাত্রা এই থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়, এবং Y এর যে ঘনমাত্রা দেখো Y2 আমরা জানি আয়নিক গুণফল করার ক্ষেত্রে, আয়নিক গুণফল নির্ণয়ের ক্ষেত্রে যদি AB2 টাইপস হয়, অর্থাৎ এখানে যদি 2টা Y মাইনাস থাকে, অর্থাৎ যদি কোনো আয়নের যদি 2 মোল থাকে তাহলে সেই মোল নাম্বারটা পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা কেআইপি M2+ এবং Y মাইনাস এইটা যেহেতু 2 মোল রয়েছে তাই ওই 2 মোলটা কি হবে? পাওয়ার হয়ে যাবে, এবং এভাবে আমরা খুব সহজেই কেআইপিটা বের করতে পারবো। এবারে আমাদের প্রশ্নে যেটা রয়েছে যে অধক্ষেপ পড়বে কি পড়বে না। আমরা এবার এই কেআইপি কে প্রশ্নের দেয়া কেএসপি এর মানের সাথে তুলনা করব। তুলনা করার ফলে যদি আমাদের কেআইপি বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে, যদি কেআইপি ছোট হয় কেএসপির চেয়ে তাহলে অধক্ষেপ পড়বে না। চলো আমরা দেখে নেই যে আমাদের দেয়া আছে কেএসপি হচ্ছে 1.85 × 10⁻⁸। 1.85 × 10⁻⁸। দেখো পাওয়ার দুইটাই সেম, দ্যাট মিনস আমাদের তুলনা করতে হবে প্রথম পার্টের সাথে। তো কেআইপি দেখো 4.8 এবং কেএসপি 1.85, দ্যাট মিনস কেআইপিটা এখানে বড়। তাই লিখতে পারি আমরা যেহেতু কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, তাই সি পাত্রে Y2 এর অধক্ষেপ পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এক্ষেত্রে অনেক সময় প্রশ্নে যেটা হয় সেটা হচ্ছে যে কেএসপি এর মানটা কিন্তু দেয়া রয়েছে। অনেক সময় গ নাম্বারে যে প্রশ্নটা হয় কেএসপিটা নির্ণয় করে নিতে হয়। তখন তোমরা গ নাম্বারে যে মানটা তোমরা বের করবা কেএসপির, সেটাকে এই কেআইপি এর মানের সাথে তুলনা করলেই এই উত্তরটা নির্ণয় করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।